এবং এই রাউন্ডে আমাদের ফোর্থ রাউন্ড, যেটা হচ্ছে আমাদের বাজার রাউন্ড, সেখানে সবার কাছেই ওপেন কোয়েশ্চেন, যে পারবে উত্তর দিতে তার খাতাতেই নম্বর। তো প্রচুর প্রচুর স্কোর করার সুযোগ, কিন্তু এই রাউন্ডটা খুব সতর্কতার সাথে খেলতে হবে, কারণ রুলস গুলো একটু দেখে নিই আমরা। এই রাউন্ডে 12টা প্রশ্ন থাকবে, 1 ডজন প্রশ্ন, ঠিক আছে? 1 ডজন গল্প পড়েছে, এবার হচ্ছে 1 ডজন প্রশ্ন এই রাউন্ডে। তো প্রচুর নাম্বার তোলার সুযোগ। এরকম প্রথম বাজার বাজিয়ে ফার্স্ট অ্যাটেম্প যারা, তারা +20, ভুল হলে -10। শেষ রাউন্ডে কিন্তু রিস্ক সবাইকেই নিতে হয় কম বেশি স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর চ্যালেঞ্জের অপশন থাকবে, মানে প্রথম বাজার দেওয়ার পর তো ফার্স্ট অ্যাটেম্পটের পর সেকেন্ড একটা চ্যালেঞ্জের অপশন থাকবে, মানে প্রথম যে টিমের থেকে উত্তর পেয়েছি, বাকি তিনজনের যদি মনে হয় এটা ভুল উত্তর, আমরা ঠিক জানি, আমরা অ্যাটেম্প করব, তাদের হাতেও চ্যালেঞ্জের সুযোগ থাকবে। কিন্তু খেয়ালে রাখবে, প্রশ্ন শেষ করার পর আমি যখন বাজার বাজাতে বলবো তখনই গিয়ে বাজার প্রেস হবে। তার আগে এই রাউন্ডে প্রত্যেকটা প্রশ্নের সাথেই না বিভিন্ন গল্প জড়িত আছে, বেশ বড় বড় প্রশ্ন। তো সেগুলো একটু শুনতে শুনতে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে সবার হাত বাজারে রেডি থাকবে, কিন্তু চাপটা বাজারে পড়বে আমি বলার পর যে কে উত্তর দেবে। ঠিক আছে? আগেই বাজার যদি বাজিয়ে ফেলো কোনো টিম, আমি কিন্তু আর প্রশ্ন এগিয়ে নিয়ে যাব না তাদের জন্য, ওই যেখানেই আটকে গেছে সেখানেই উত্তর দিতে হবে। আর তাদের উত্তরের পর আমি চ্যালেঞ্জের জন্য তখন বাকি প্রশ্নটা শেষ করব। তাহলে বুঝতেই পারছো, তাড়াহুড়ো করে বাজার বাজিয়ে দিলে কিন্তু লস। অডিও আছে, একাধিক অডিও আছে, একটা শুনেই বাজার বাজিয়ে দিলে মানে কিন্তু প্রশ্নটাই কমপ্লিট হলো না। তো বাজার যখন আমি দিতে বলবো সেই মতো তৈরি হয়ে বাজার প্রেস করবে। শেষ রাউন্ড, কোন প্লেয়ার কি সাবস্টিটিউট হচ্ছে কোন টিমের থেকে, এটাই শেষ সুযোগ। এই রাউন্ডের জন্য একটু ফ্রিডম আমি দিয়ে দিচ্ছি, যে কোনো প্রশ্ন শেষ হওয়ার পরেও চাইলে একটা সাবস্টিটিউশন প্রত্যেক টিম করতে পারো, মানে যে কোনো প্রশ্ন কমপ্লিট হবে তার পয়েন্ট আমরা দিয়ে দেব, তারপরে প্রশ্ন শুরুর আগে কিন্তু সাবস্টিটিউশন করতে পারো। তো আমার চারটে টিমের সব 4 জন করে পার্টিসিপেন্টস তৈরি আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? সাবস্টিটিউশন হচ্ছে না কোনো টিমেই। 5 কি করতে চাইছো? হচ্ছে না, তাই তো? বাকিদের ক্ষেত্রেও হচ্ছে না। সব প্রশ্ন স্লাইডে দেয়া থাকবে না, আমি যেটা বলবো ভালো করে শুনে ভাবনা চিন্তা আলোচনা করে বাজারে হাত রেডি রেখে ওয়েট করবে। যেই বলবো এবার উত্তর চাই, কে উত্তর দেবে, কে বাজার প্রেস করবে, তবেই গিয়ে কিন্তু বাজার প্রেস হবে। ভালো করে শুনবে, খেয়াল রাখবে, বাজার রাউন্ড অনেক কিছু হিসেব ওলট পালট করে দিতে পারে। ডাইরেক্টে +20 -10, আর চ্যালেঞ্জ করলে +30 -20। তো এই রাউন্ডে আমরা এগোতে থাকি। প্রথম যে প্রশ্নটা, একটা ছবি থাকবে, আমাকে পড়ে নিতে দেবে, আলোচনা করতে থাকবে। আচ্ছা, এই বোর্ডটা আমি নিজে আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেয়েছিলাম এবং টুক করে একটা ছবি তুলে নিয়েছিলাম এই কুইজের কথার মাথায় রেখে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আলিপুর চিড়িয়াখানা দর্শন, শিবনাথ শাস্ত্রী, নিশ্চয়ই তার নাম শুনেছ, ব্রাহ্ম সমাজের একজন বিখ্যাত মানুষ। তো তার স্মৃতি কথায় আছে, একবার তিনি দক্ষিণেশ্বরে আসিলে শ্রী শ্রী ঠাকুর তাহাকে চিড়িয়াখানায় কিছু একটা প্রাণী দেখাইবার জন্য অনুরোধ করেন। সেই প্রাণীটি কোনো একজনের বাহন, কোনো দেবদেবীর বাহন। বলিতে বলিতে তাহার মধ্যে এক অতীন্দ্রিয় অনুভূতি জাগ্রত হইল। সেদিন শাস্ত্রী মশাইয়ের জরুরি কাজ থাকায় নিজে যাইতে পারেন নাই। সুক্রিয়া স্ট্রিট পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরকে গাড়িতে লইয়া আসিয়া নরেন্দ্রনাথের দায়িত্বে তাহাকে চিড়িয়াখানায় পাঠান। মানে ঠাকুর এবং স্বামীজি চিড়িয়াখানায় এসেছেন সেই বিশেষ প্রাণীটিকে দেখতে। কথামৃতের থেকে একটা কোট দেখা যাচ্ছে, চিড়িয়াখানা দেখতে লয়ে গেছিল, সেই প্রাণীটি দর্শন করে আমি সমাধিস্থ হয়ে গেলাম।
ঈশ্বরীর বাহনকে দেখে ঈশ্বরীর উদ্দীপন হলো, তখন আর অন্য জানোয়ার কে দেখে, সেই প্রাণীটি দেখেই ফিরে এলাম। অবভিয়াসলি আইডেন্টিফাই করতে হবে কোন প্রাণী। কোন টিম উত্তর করবে? বাজার। আচ্ছা, গ্রুপ এ, টিম এর বাজারটা বেজেছে। তো তাদের ক্ষেত্রে আমরা উত্তরটা কি আছে একটু শুনে নি। চ্যালেঞ্জ কি আসছে বাকি কোনো টিমের থেকে? আসছে না। ঈশ্বরীর বাহন কি আদৌ সিংহ? দেখতে হবে পরের স্লাইডে। একদম কারেক্ট, +20 টিম এ কে আমরা তাদের খাতায় যোগ করে দিলাম। ভেরি গুড, ক্লু ছিল অবভিয়াসলি। তো বাকিরাও তৈরি হও, সুযোগ আসবে। স্পিড খুব ইম্পর্টেন্ট বাজার রাউন্ডে। তো উত্তর শুধু জানলেই হবে না, দ্রুত বাজারটাও বাজাতে হবে। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক কি আছে। আচ্ছা, আবার একটি ছবি, খুব রিসেন্ট একটি ঘটনা। এর পিছনে একটি গল্প আছে, গল্পটা আমরা একটু শুনে নিই। স্বামীজি প্রথমবার পশ্চিম থেকে ফেরত আসার পর চেন্নাই থেকে জাহাজ ধরে কলকাতার উপকণ্ঠে শহরতলির দক্ষিণ পশ্চিম দিকে, কলকাতার টু বি স্পেসিফিক একটা এলাকায় এসে নামলেন জাহাজে। যে সেই এলাকার যে স্টেশন, সেখান থেকে একটি বিশেষ ট্রেনে এলেন শিয়ালদহে, মানে যাকে আমরা শিয়ালদা বলে জানি, এবং সেখান থেকে প্রসেশন করে শোভাযাত্রা সহকারে শেষমেশ উনি একটি মঠে পৌঁছলেন, যে মঠের নামটি আমরা আড়াল করে রেখেছি। তো আমার প্রশ্ন দুটো অংশে আসবে। আচ্ছা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, খুব রিসেন্টলি এই ঘটনাটাকে রিক্রিয়েট করা হয়েছিল স্বামীজির একটি মূর্তি নিয়ে, এবং এই পুরো জার্নিটাকে করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রা সহ, প্রচুর মানুষ তাতে অংশগ্রহণ করেছিলেন। দুটো উত্তর আমি চাই, দুটোই ঠিক উত্তর দিতে হবে। কোন রেলওয়ে স্টেশন আমরা দেখতে পাচ্ছি এবং কোন মঠে পদার্পণের কথা বলা হচ্ছে, সালটা খেয়াল রাখবে দ্বিতীয় অংশের উত্তর দিতে গিয়ে। কার থেকে উত্তর পাবো? বাজার। আচ্ছা, আবার আমি টিম এর বাজারটাই বাজতে দেখছি, বাকিরাও একটু সুইফটলি উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি ঠিক উত্তরটা পাই কিনা। মঠটি হচ্ছে আলমবাজার, আর স্টেশনটি হচ্ছে হাওড়া স্টেশন। স্টেশন হাওড়া, মঠ আলমবাজার। চ্যালেঞ্জ পাচ্ছি কি কারোর থেকে? ভাবনা চিন্তা করে নিতে পারো চ্যালেঞ্জ হচ্ছে কিনা। চ্যালেঞ্জ আমরা কিন্তু দেখতে পেলাম না। দেখা যাক তাহলে টিম এ কে এবারে আমরা পুরস্কৃত করতে পারি নাকি একটুর জন্য তাদের উত্তরটা কারেক্ট হলো না। মঠ নিঃসন্দেহে আলমবাজার, বেলুর মঠ তখনো তৈরি হয়নি, কিন্তু স্টেশনটি হচ্ছে বজবজ স্টেশন। বজবজে উনি জাহাজ থেকে অবতীর্ণ হয়ে সেইখান থেকে রেলপথে শিয়ালদায় এসেছিলেন। ঠিক আছে, হাওড়া থেকে শিয়ালদা ওইভাবে আসা যায় না। তো -10 হচ্ছে। পরের প্রশ্ন দেখা যাক, ভালো করে খেয়াল করো। তিনটে বইয়ের কভার। প্রথম বই তিনটি স্বামীজির লেখা, জ্ঞানযোগ, কিছু একটা ছবি দেখতে পাচ্ছি কভারে, কর্মযোগ, আবার একটা কভার আর্টে কিছু ছবি রয়েছে, ভক্তিযোগের ছবিটাকে আমরা ঢেকে দিয়েছি। সেখানে কিসের ছবি দেখতে পাওয়ার কথা? বাজার। ক্লাস তো আমরা 7 ইংলিশ মিডিয়ামের আমাদের দেখে মনে হয় বোধহয় একসাথে বাজালাম, আগে বাজালাম, কিন্তু সেকেন্ডের ফ্র্যাকশনই তফাৎ হয়ে যায়, যন্ত্রের হাতের ব্যাপার। তো উত্তরটা শুনি। এই ব্যক্তিগতের কলারটা বড্ড ছিঁড়িয়েছিল। চ্যালেঞ্জ কি পাচ্ছি কারোর থেকে? চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে একটু ব্যাখ্যাটাও শুনে নি কেন ওখানে পদ্ম থাকার কথা।
এই যে রামকৃষ্ণ মিশনের যে লোগোটা, ওখানে হচ্ছে জ্ঞানের প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য, কর্মের প্রতীক হচ্ছে তখন তাকে জল, এবং ভক্তির প্রতীক হচ্ছে সেখানে পদ্ম ফুল। সেজন্য এখানে আমরা পদ্ম ফুলের ছবি দেখতে পাবো। পল্লবদাকে একটু বলি স্লাইডটা দেখাতে। একদমই কারেক্ট। তো এক্সপ্লেনেশনের জন্য কোনো বাড়তি পয়েন্ট দিতে পারছি না, কিন্তু +20 তোমাদের খাতায় অ্যাড করছি। 7 ইংলিশ মিডিয়াম। খুব সুন্দর উত্তর, খুব সুন্দর ব্যাখ্যা, ওয়েল ডান। জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। বাকিরা খেয়াল রাখবে, প্রশ্নটা শেষ করে আমি যখন বাজার বলবো দ্রুত প্রেস করতে হবে, ঠিক আছে? একটু সেকেন্ডের এদিক ওদিক হয়ে গেলে কিন্তু দাদারা তাড়াতাড়ি বাজার বাজিয়ে ফেলছে, মানে ভেবো না ভাইরা পিছিয়ে আছো, তোমরাও কিন্তু একটু স্পিড নিয়ে এলে পারবে। অনেক প্রশ্ন বাকি, সবে 3টে হয়েছে। 4 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এটা দেখে আমার ভাবছো রত্নদীপটা হঠাৎ করে লাইফ সায়েন্স ক্লাসে চলে গেল বোধহয়, কুইজ করাতে করাতে। হঠাৎ করে এই ছবিটা কেন এখানে চলে এলো? নিশ্চয়ই কোনো একটা যোগাযোগ আছে প্রশ্নের সাথে। প্রশ্নটা দেখে বোঝার চেষ্টা করি। কোনো একজন ব্যক্তি যার আধ্যাত্মিক যখন একটা যেটাকে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বলি, আধ্যাত্মিক বোধ যখন জাগলো, তো সেই সময় তার যে এই যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, তো সেইটাকে ব্যাখ্যা দিতে গিয়ে ঠাকুর এই যে জীবন বিজ্ঞানের যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, সেটাকে উপমা হিসেবে, তুলনা হিসেবে ব্যবহার করেছিলেন। তো প্রশ্নটা হচ্ছে, ভাবতে থাকো বাকিরা, আরেকবার বলছি যদি বুঝতে না পারো, যে কোন বিখ্যাত ব্যক্তির আধ্যাত্মিক জাগরণ, আধ্যাত্মিক বোধ সৃষ্টি হওয়া, খুবই বিখ্যাত মানুষ, যেটাকে বর্ণনা করতে গিয়ে ঠাকুর বলেছিলেন কিছু একটা কথা, যেটা ওই উপরে জীববিজ্ঞানের বিষয়টার সাথে সম্পর্কিত, একটা উদাহরণ হিসেবে। হ্যাঁ, যে কোনো ভাবে কারেক্ট অ্যান্সার পেলেই হবে। কে বাজার বাজাবে? ক্লাস 5 থেকে বাজার এবারে আমরা শুনতে পেয়েছি। শুনি তোমাদের উত্তরটা কি? আমার নামটা মনে পড়ছে না, কিন্তু ঘটনাটা বিবরণ করতে পারি। উনি বলেছিলেন ব্যাঙাচি যখন পুকুরেই থাকে যখন তার লেজ হয়, কিন্তু লেজটা যখন খুলে যায় তখন তার মানে সে জলেও বিচারণ করতে পারে, ডাঙাতেও বিচারণ করতে পারে। আচ্ছা, তারপরে সেটা তো আমরা বায়োলজি জানলাম। সম্ভবত এটা বেলঘরিয়ায়। না, স্থানটা আমরা জানতে চাইছি না। তুমি একদিক থেকে কিছুটা ঠিক বলেছো, কিন্তু নামটা যদি বলতে না পারো, প্রপার ব্যাখ্যাটা তাহলে দিতে হবে। আচ্ছা, উত্তর আমরা পেয়ে গেছি। নামটার জন্য চ্যালেঞ্জ করা যাবে। কে চ্যালেঞ্জ করবে? 7 বেঙ্গলি মিডিয়ামের বাজারটা শুনতে পেয়েছি। নামটার জন্য বললে হবে, বা পুরো ঘটনাটা একটু ব্যাখ্যা দিয়ে বললেও হবে। কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। আচ্ছা, কেন বলেছিলেন? উনি যখন প্রথমবার কেশবচন্দ্র সেনের কাছে দেখা করতে গেছিলেন, তো উনি ওকে দেখে বলবেন, দেখি ওনার লেজ খসে গেছে। তখন এরা হচ্ছে ওনার যে অনুগামীরা ছিলেন, তারা হচ্ছে মানে রাগান্বিত হয়ে গেছিলেন। এরা বলছেন কেন? তখন শ্রীরামকৃষ্ণ বলেছেন, যেমন একটা ব্যাঙাচির লেজ খুলে গিয়ে সে পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয়, ঠিক সেই তেমন ভাবেই কেশবচন্দ্র সেনের আধ্যাত্মিক উন্নতি হয়। উনি এখন আচ্ছা, উত্তরটা একটা পেলাম, নামেরটা। তোমরা চেষ্টা করেছো ঘটনাটা বলার, কিন্তু ব্যাখ্যাটা পুরোটা ঠিকঠাক হলো না বলে আমাকে চ্যালেঞ্জের জন্য যেতে হলো। দেখে নেওয়া যাক উত্তরটা কি। কেশবচন্দ্র সেন একদমই কারেক্ট অ্যান্সার। তো +30 আমরা 7 বেঙ্গলি মিডিয়ামকে দিতে পারছি। কেশবচন্দ্র সেন এবং ঘটনার ব্যাখ্যাটাও জেনে নি, যে তোমার লেজ খসেছে। আদতে ব্যাঙাচি যখন, সে শুধু জলেই থাকতে পারে, লেজ খসে ব্যাঙ হয়ে গেলে সে জল এবং ডাঙা দুটো জায়গাতেই ঘুরতে পারে। তো ঠাকুর বোঝাতে চেয়েছেন যে ব্যাঙাচি দশা মানে হচ্ছে শুধু সংসারে আবদ্ধ, কিন্তু লেজ খসে গেলে, এই যে আধ্যাত্মিক চেতনা জাগলে, ঈশ্বরের উপলব্ধি হলে, তখন সে হচ্ছে ব্যাঙাচি থেকে ব্যাঙ, মানে জল এবং ডাঙা, সংসার এবং ঈশ্বর দুটো ক্ষেত্রেই সমানভাবে বিচরণ করতে পারবে। তো +30 আমরা। আচ্ছা, ওদের ক্ষেত্রে -10 আমার মনে হয় না করা যেতে পারে ক্লাস 5 এর ক্ষেত্রে, কারণ পার্শিয়ালি ওরা কারেক্ট অ্যান্সারটা দিয়েছিল, যে তোমার লেজ খসেছে। কোডটা যেহেতু ওরা ঠিকঠাক
রাখতে পেরেছিল। -10টা আমরা করবো না, কিন্তু ব্যাখ্যাটা ওরা পুরোটা দিতে পারেনি বলে পুরো পয়েন্টটা দিতে পারলাম না ক্লাস 5 কে। ঠিক আছে, কুইজ মাস্টার হিসেবে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছে যে ওদেরকে মাইনাসটা করা ঠিক হবে না ক্ষেত্রে। ঠিক আছে, তো 0 এবং +30 ক্লাস 7 এর জন্য। পরের প্রশ্নে চলে যাওয়া যাক। আচ্ছা, একটি মন্দির এবং মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি। প্রশ্নটা দেখি কি রয়েছে। ডাকাতকালী মন্দির হুগলির আরামবাগের একটি অঞ্চলে। 7 ইংলিশ মিডিয়াম আগে বাজার বাজিয়ে দিল বলার আগে, পুরো প্রশ্ন শেষ হয়নি, যদিও চলে এসছে স্ক্রিনে, কিন্তু যেহেতু রুলস অনুযায়ী আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রশ্ন থামিয়ে দেবো, প্রশ্ন কন্টিনিউ করব না, এবং উত্তর দেওয়ার সুযোগও তোমাদের এক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। বাকিদের ক্ষেত্রে এবার আমি প্রশ্ন কন্টিনিউ করে উত্তর দেওয়ার সুযোগ তৈরি করে দেবো। বাজার বলার পরে তারপরে বাজার বাজবে, তৈরি থাকো। তো মায়ের জীবনের কোন ঘটনা প্রতি একটা ইঙ্গিত দিয়ে, একটা হিন্ট দিয়ে এই ছবিটা দেখানো হচ্ছে? বাজার কার বাজবে? ক্লাস 7 বেঙ্গলি মিডিয়াম। উত্তরটা শুনে নি। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন, এখানে পেরোবেরোর মাঠে এই মন্দির ছিল, সেখানে ডাকাত দম্পতির সঙ্গে দেখা। এখানে মা তাদেরকে নিজের কালী স্বরূপ দেখিয়েছিলেন। চ্যালেঞ্জ কি আসবে বাকি দুটি টিমের থেকে? ক্লাস 5 + 6 চ্যালেঞ্জ তো আমরা দেখছি না, উত্তরটা আমাদের দেখে নিতে হবে। একদমই তাই, তেলোভেলোর মাঠে ডাকাত দম্পতি মায়ের সাথে তাদের একটা সম্মুখীন হয়েছিলেন সেখানে, কিন্তু মায়ের দেবী রূপ দর্শন করে, মায়ের আচরণে, মায়ের সারল্যে তারা মুগ্ধ হয়ে তাকে নিজের কন্যা হিসেবে মেনে নিয়েছিলেন, তাই তো? ডাকাত বাবা মা বলতেন। ঠিক আছে, আচ্ছা, তো +20 আমরা 7 বেঙ্গলি মিডিয়ামের খাতায় অ্যাড করে দিলাম। জোরে হাততালি হয়ে যাক ওদের জন্য। চারটে টিমকে আরেকবার একটু মনে করে দেবো যে বাজার বলার পরে বাজার বাজাবে, তার আগে তাড়াহুড়ো করলে কিন্তু উত্তর দেওয়ার সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। তাদের সুযোগ বেরিয়ে যাবে, তার পরবর্তীকালে আমি প্রশ্ন কমপ্লিট করে বাকি 3টে টিমের কাছে সুযোগ দিয়ে দেবো। আমি বাজার বলার পরে বাজার প্রেস হবে। পরের প্রশ্নটা আমরা দেখে নিই। শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা আবার স্বামী গম্ভীরানন্দেরই লেখা আরেকটি বই, তার কভারে দুজনকে আমরা আড়াল করে দিয়েছি, সেই দুজন কে? বাজার। আচ্ছা, ক্লাস 6 এর তরফ থেকে আমরা একটা বাজার শুনতে পেলাম। উত্তরটা কি আছে শুনি। খুব বেশি সময় কিন্তু দেব না, এটার অ্যাকচুয়ালি কত দ্রুত উত্তর আসবে এটা জানা খুবই সহজ প্রশ্ন। কে কত দ্রুত উত্তর দিতে পারে? বেশি সময় আমরা দেব না, উত্তর চাই, নাহলে কিন্তু বাকিদের জন্য পাস হয়ে যাবে চ্যালেঞ্জে। বাকিরা তৈরি থাকো, আলোচনা করার সুযোগ আমরা বাজার বাজানোর পর দেবো না। এবার উত্তর চাই, কুইক। যোগানন্দ। আরেকটি, আর সময় কিন্তু আমি দিতে পারছি না, অনেকটা সময় দিয়ে দিলাম। চ্যালেঞ্জ কে করবে? বিজ্ঞানানন্দ। আর সুযোগ দেওয়া যাবে না, অলরেডি তোমাদের টাইম হয়েছে। চ্যালেঞ্জ কে করবে বাকি 3টে টিমের থেকে? দ্রুত। কে রিস্ক নেবে? +30 না হলে -20। 7 বেঙ্গলি মিডিয়াম। যোগানন্দ, অদ্ভুতানন্দ। দেখি উত্তরগুলি কি কি। একদমই কারেক্ট অ্যান্সার। অনেকটা সময় দিয়েছিলাম বাকিদেরকে বাজার লাগিয়ে +30 তুলে নেওয়া, সেটা কাজে লাগিয়ে 7 বেঙ্গলি মিডিয়াম +30 তাদের খাতায় তুলে দিল। ওয়েল ডান। আচ্ছা, অভেদানন্দ ভবনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের -10 করতে হবে, কারণ দুটো উত্তর আমাদের
পাওয়া উচিত ছিল। একটা ঠিক হয়েছে, একটা ভুল, এই জন্য ভুল না, ওরা দেরি করে ফেলেছে উত্তর দিতে, তো -10 করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 প্রশ্নটা একটু পরে আমরা দেখব। আবার একটা বইয়ের শুরুর ফার্স্ট পেজটা দেখছি, স্বামীজিকে যেরূপ দেখিয়াছি, কার লেখা সেটা আড়াল করা রয়েছে, অনুবাদ স্বামী মাধবানন্দজি, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। প্রশ্নের দুটো পার্ট, বাজারে হাত রেডি থাকবে, আমি বললে পর প্রেস হবে। প্রশ্নটা আমরা দেখি, কার লেখা এবং আসল ইংরেজি টাইটেল কি? বাজার ক্লাস 7 ইংলিশ মিডিয়াম। অর্থাৎ হচ্ছে সিস্টার নিবেদিতা, আর ইংলিশটা হচ্ছে দ্য মাস্টার অ্যাজ সহিম। চ্যালেঞ্জ কে করবে? বাকি তিনটে টিমের থেকে কোনো চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। দেখে নেওয়া যাক তাহলে উত্তর কি। একদম সঠিক উত্তর, দ্য মাস্টার অ্যাজ সহিম এবং সিস্টার নিবেদিতা। +20, +7 ইংলিশ মিডিয়ামের জন্য। আগেরটা একবার যা। 7টা প্রশ্ন অলরেডি আমরা পেয়ে গেছি, মানে আরো 5টা প্রশ্ন রয়েছে। এটা একটা খুব সুন্দর আইডিয়াল টাইম স্কোরটা জেনে নেওয়ার জন্য, কারণ সেটাই আজকে ঠিক করে দেবে এই কুইজে কারা জিতলো। এখন অনেকটা পথ চলা বাকি। 5টি প্রশ্ন +30, মানে 150 অব্দি নাম্বার উঠতে পারে চ্যালেঞ্জটা যদি আমরা ধরি। তো এতক্ষণ যতক্ষণ কুইজটি আমাদের হয়েছে, এরপর ক্লাস 5 আছে +50 পয়েন্টে। এখনো হাততালি হয়ে যায় তাদের জন্য। এরপর ক্লাস 6 আছে +60 পয়েন্টে। জোরে হাততালি হোক। ক্লাস 7 ইংলিশ মিডিয়ামের সেঞ্চুরি হয়ে গেছে, 110 পয়েন্ট ক্লাস 7 ইংলিশ মিডিয়াম। আর ক্লাস 7 বেঙ্গলি মিডিয়াম ডাবল সেঞ্চুরি হয়ে গেছে, 210। তো ক্লাস 7 বেঙ্গলি মিডিয়াম লিড করছে এখন আমাদের কুইজটিতে 210 পয়েন্টের সাথে।